একটা ডার্ক ওয়েবসাইট যেখানে মানুষের জীবন শুধুমাত্র একটা খেলা, একটা গোপন খেলা যেখানে আইন নেই, বিচার নেই, আছে শুধু ভয় আর মৃত্যু। একজন পুলিশ অফিসার যখন নিজের পরিচয় গোপন রেখে প্রবেশ করে এক ভয়ঙ্কর ডার্ক ওয়েব জগতে, তখন শুরু হয় এক রুদ্ধশ্বাস যুদ্ধ। আজ আমরা কথা বলছি তেলেগু সুপারস্টার নানি অভিনীত হিট 3 মুভির বাংলা গল্প। গল্প শুরু হয় একটা জমকালো ব্রেভারি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানে 1927 সালের পর প্রথমবারের মতো এসিপি দানিয়াকে এই সম্মানে ভূষিত করা হয়, কারণ তিনি অসীম সাহসিকতা ও সৎ দায়িত্ববাদের জন্য পরিচিত। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হাইকোর্টের সামনে মিডিয়া ভিড় করে আছে। টিভি রিপোর্টাররা জানাচ্ছে যে পুলিশ বিভাগে এসিপি ধানিয়ার মতো সাহসী অফিসার কাজ করে, সেই বিভাগে অর্জুন সরকার নামের এক অফিসার অপরাধে জড়িয়ে পড়েছে। এটা খুব লজ্জার। অর্জুন একজন পুলিশ অফিসার হলেও আজ সে নিজেই আসামি হিসেবে হাজির হচ্ছে আদালতে। পুলিশের জিপে করে অর্জুন সরকারকে কোর্টে আনা হয় তার বিরুদ্ধে এক গুরুতর অপরাধের অভিযোগ, যা শুনানি আজই হচ্ছে। সরকারি উকিল বলেন, একজন সাধারণ মানুষ যদি এমন অপরাধ করে তা একরকম, কিন্তু এক পুলিশ অফিসার করলে সেটা অনেক ভয়ঙ্কর ব্যাপার। আমি আদালতের কাছে অনুরোধ করছি যেন আরও 2 সপ্তাহ সময় দেওয়া হয় তথ্য প্রমাণ সংগ্রহের জন্য, এবং অর্জুনকে সাধারণ জেলে নয়, বরং সেন্ট্রাল জেলে পাঠানো হয়। এই সময় কাহিনীতে আরও একটি ঘটনা শুরু হয়। এক মহিলা থানায় এসে অভিযোগ করেন তার 9 মাসের সন্তান কিডন্যাপ হয়েছে। তিনি বলেন, অপহরণকারী উচ্চতা ছিল 5 ফুট 9 থেকে 5 ফুট 10, মুখে কিছুটা সাদা দাড়ি এবং গায়ের রং শ্যামলা। কোর্টের আদেশে অর্জুনকে সেন্ট্রাল জেলে পাঠানো হয়। সেখানে প্রবেশ করতেই অন্যান্য কয়েদিরা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে দেখে। এক কয়েদি অর্জুনকে ছুরি মারতে আসে, কিন্তু আরেকজন তাকে থামিয়ে দিয়ে বলে, মেরে ফেলতে চাস, চলে যা এখান থেকে, আর কখনো যেন সামনে না পড়িস। এই রহস্যময় কয়েদি অর্জুনকে আলাদা একটা রুমে নিয়ে যায়। সে বলে, এই জেলের বেশিরভাগ কয়েদি তুই ধরে এনেছিস, তাই সাবধানে থাক। এই ছুরিটা রাখ, দরকার পড়তে পারে। অর্জুন চুপচাপ ছুরিটা গ্রহণ করে। লোকটি তাকে সিগারেট অফার করে, কিন্তু অর্জুন নেয় না। তারপর সে জিজ্ঞাসা করে, তুই তো পুলিশ অফিসার, তাহলে এখানে কেন এলি? এখান থেকে গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। একটা গাড়ি জঙ্গলের ভিতর দিয়ে দ্রুত ছুটে চলেছে। গাড়ির সামনে একটা পোষা পাখি এসে দাঁড়ায়। অর্জুন স্টাইল করে গাড়ি থেকে নামে, সিগারেট মুখে নিয়ে পাখিটার দিকে কিছু মাংস ছুড়ে দেয়। সে পাখিটিকে উদ্দেশ্য করে বলে, চলো শুরু করা যাক। গাড়ির দরজা খুলতেই দেখা যায় এক লোক হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। সে কাঁদতে কাঁদতে জীবন ভিক্ষা চাইছে, কিন্তু অর্জুন কোনো সহানুভূতি দেখায় না। নদীর ধারে অর্জুন একটা মোবাইল স্ট্যান্ড সেট করে, ভিডিও রেকর্ড অন করে, অন্য একটি ফোনে কাস্টমার কেয়ারে কল করে এবং ইন্টারনেটের অভিযোগ করতে থাকে যেন কিছুই হয়নি। এই সময় দেখা যায় সে বাঁধা লোকটিকে নদীর ধারে পা বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। হঠাৎই ফোনে কথা বলার ফাঁকে অর্জুন ছুরি চালিয়ে লোকটার গলায় আঘাত করে। লোকটি ছটফট করতে করতে মৃত্যুবরণ করে। অর্জুন একদম ঠান্ডা মাথায় পিছনে বসে পড়ে এবং মোবাইলে সেই ভিডিও দেখতে থাকে। এই মুহূর্ত থেকে স্পষ্ট হয় অর্জুনের ভিতর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রূপ। কিন্তু কেন একজন পুলিশ অফিসার এমনভাবে মানুষ খুন করছে? এর পিছনে নিশ্চয় কোনো গভীর কারণ আছে। অর্জুন সরকার একজন অভিজ্ঞ পুলিশ অফিসার। সম্প্রতি তিনি বিশাখাপত্তনম শহরের HIT ইউনিটে বদলি হয়ে এসেছেন। প্রথম দিনে তিনি ইউনিটের হেড অফিসে প্রবেশ করেন। তিনি একজন উচ্চপদস্থ অফিসারের জন্য বাইরে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পর সে অফিসার সামনে আসেন এবং তাকে বলেন, আপনার সম্পর্কে অনেক শুনেছি, অফিসার অর্জুন। ডিপার্টমেন্ট আপনার জন্য গর্বিত। এই কথা শুনে অর্জুন তার জয়নিং লেটার তার হাতে তুলে দেন। এরপর সে অফিসার অর্জুনকে বাকি টিমের সদস্যদের সঙ্গে পরিচয় করে দেয়। সবার উদ্দেশ্যে তিনি ঘোষণা করেন, ইনি হলেন অফিসার অর্জুন সরকার, আজ থেকে নিউ SP হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এরপর অর্জুন নিজের কেবিনে বসেন এবং ল্যাপটপ খুলে কিছু ডকুমেন্ট খতিয়ে দেখছিলেন। ঠিক তখনই দুজন পুলিশ অফিসার তার কক্ষে প্রবেশ করেন। একজনের নাম বর্ষা, আরেকজনের নাম দীপাকর। তারা সদ্য নতুন SPর সঙ্গে পরিচিত হতে এসেছে। কথাবার্তার মাঝেই এক কনস্টেবল হঠাৎ এসে জানায়, স্যার, একটা নতুন খুন হয়েছে, আপনাকে এখনই ঘটনাস্থলে যেতে হবে। অর্জুন সময় নষ্ট না করে বর্ষা ও দীপকরকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। দেখা যায় অর্জুন যে হত্যাটি করেছিল সেই ক্রাইম স্পটে তাকে আনা হয়েছে। ঘটনাস্থল ছিল নদীর ধার, পানির খুব কাছে। এক পুলিশ অফিসার অর্জুনকে জানায়, স্যার, নদীর ওপর খুন হওয়ার কারণে কোনো স্পষ্ট প্রমাণ মেলেনি, সবকিছু জলে ভেসে গেছে। অর্জুন মৃতদেহটি ভালোভাবে পর্যবেক্ষণ করেন। দেহে গভীর ক্ষতের চিহ্ন দেখে তিনি বলেন, ক্ষতের ধরন দেখে মনে হচ্ছে কাজটা একজন মেডিকেল ব্যাকগ্রাউন্ডের কেউ করেছে। খুবই নিখুঁত এবং স্মার্ট কাজ। তবে বুকে যে গভীর ক্ষত, সেটা কিভাবে হলো? ফরেনসিক পাঠিয়ে পরীক্ষা করতে হবে। এমন সময় একজন অফিসার এসে জানায়, স্যার, ঘটনাস্থলে একটা সিগারেটের টুকরো পাওয়া গেছে। অর্জুন সেটি হাতে নেন এবং বলেন,
এটা যত তাড়াতাড়ি সম্ভব ল্যাবে পাঠাও। রিপোর্ট আসার পর বুঝতে পারবে এই খুনির পিছনে কে আছে। তারপর অর্জুন টিমকে নির্দেশ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। রাতের ডিনার টেবিলে অর্জুন আর তার পিতা একসাথে বসেছিল, কিন্তু পরিবেশে একটা অদ্ভুত চাপা উত্তেজনা। কথাবার্তা হচ্ছিল ঠিকই, তবে তা ছিল বেশ ঠান্ডা আর দূরত্বপূর্ণ। তাদের চোখে মুখে ফুটে উঠেছিল সম্পর্কটা সহজ স্বাভাবিক নয়। অর্জুনের পিতা একজন সৈনিক। মায়ের মৃত্যুর পর তিনি অর্জুনকে তার দাদুর কাছে রেখে দায়িত্ব ফিরে যান। তখন ছোট্ট অর্জুন বুঝতে পারেনি কেন সবচেয়ে দরকারের সময় তার বাবা পাশে ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে সেই অভিমান গভীর হয়েছে। পরের দিন সে, অর্জুন ও তার টিম একটা কনফারেন্স রুমে বসে হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করছিল। ঘরটা নিঃশব্দ, টেবিলের উপর ছড়ানো ফাইল আর প্রজেক্টরের স্ক্রিনে ভেসে উঠেছিল ক্রাইম স্পটের ছবি। একজন মহিলা অফিসার তথ্য দিচ্ছিলেন, ক্রাইম স্পটে যে সিগারেটের টুকরো পাওয়া গেছে তার একটিতে কুকুরের ডিএনএ মিলেছে। মানে পুরোপুরি ইউজলেস ক্লু। কে যেন ইচ্ছা করে বিভ্রান্ত করছে। অর্জুন মনোযোগ দিয়ে শুনছিল না তাদের আলোচনা। তখনই ফরেনসিক রিপোর্টের আপডেট আসে। ওই কর্মকর্তা জানালেন, ভিকটিমের দেহ থেকে 3টি গুরুত্বপূর্ণ অর্গান মিসিং: হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড আর অ্যাড্রিনাল গ্ল্যান্ড। হঠাৎ তার সহকর্মী একটা থিওরি দিল, স্যার, এই 3টি গ্রন্থি মানবদেহের স্ট্রেস রেসপন্স, হরমোন নিয়ন্ত্রণ এবং মেটাবলিজমের সাথে জড়িত। খুনি এই অর্গান নিয়ে কী করছে তার সম্বন্ধে কোনো ধারণা নেই। অর্জুন একজন সফল ও আত্মবিশ্বাসী তরুণ, কিন্তু জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, বিয়ে নিয়ে বেশ বিপাকে পড়েছে। সে একজন জীবনসঙ্গিনী খুঁজছে, একজন এমন মানুষ যাকে সে শুধু ভালোবাসবে না, বরং হৃদয় দিয়ে বুঝবেও। তাই সে বেছে নিয়েছে অনলাইন ডেটিং সাইটের পথ। প্রতিদিন সে নতুন নতুন মেয়ের সঙ্গে দেখা করে, কথা বলে, একসঙ্গে সময় কাটায়, কিন্তু প্রতিটি ডেটে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়। অর্জুনের চিন্তাভাবনা একটু আলাদা, আর তার প্রশ্নগুলো তো আরও ব্যতিক্রম। সে ডেটের শুরুতেই এমন সব প্রশ্ন করে ফেলে যেগুলো শুনে মেয়েরা প্রথমে হতচকিত খায়, তারপর ধীরে ধীরে হাসি মুখে সেখান থেকে চলে যায়। এইভাবে কাটছে অর্জুনের দিনগুলো, নতুন আশা নিয়ে ডেটে যাওয়া, অদ্ভুত প্রশ্ন করা আর একাকিত্ব নিয়ে বাড়ি ফেরা। অর্জুনের জীবনে প্রতিদিনের মতো আরও একটি একাকী সন্ধ্যা। নদীর ধারে দাঁড়িয়ে সে একটা সিগারেট ধরায়। মোবাইলে কি যেন মনোযোগ দিয়ে দেখছিল। চারপাশ নিস্তব্ধ, কেবল নদীর ঢেউ আর হালকা হাওয়া শব্দ। ঠিক তখনই হঠাৎ করে একটা মিষ্টি কণ্ঠ তার ধ্যান ভাঙিয়ে দেয়। চমকে ওঠে সে, তাকায়। তার সামনে দাঁড়িয়ে এক রমণী, চমৎকার চেহারা, চোখে রহস্যময় হাসি। কে বলছেন? একটু বিভ্রান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করে অর্জুন। আমি মৃদুলা। চিনতে পারছো না? গত রাতে তো তুমি আমাকে চ্যাটে ডেকেছিলে, ডেটিং সাইটে। অর্জুন এক মুহূর্ত থমকে যায়। স্মৃতিতে খুঁজে পায় না এমন কোনো চ্যাট। এরপর তড়িঘড়ি করে বাবাকে ফোন করে। কণ্ঠে তখন স্পষ্ট বিরক্তি। বাবা, তুমি কি আমার নামে কোনো ম্যাট্রিমনি সাইটে প্রোফাইল খুলেছ? ওপাশ থেকে নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর আসে, হ্যাঁ খুলেছি। তোমাকে তো কিছুতেই বিয়ের দিকে এগোতে দেখছি না, তাই আমি নিজেই ব্যবস্থা নিয়েছি। রাগে উত্তেজিত হয়ে অর্জুন ফোন কেটে দেয়। এরপর সে ফিরে আসে মৃদুলার কাছে। একটু অপরাধবোধ নিয়ে বলে, শোনো, সত্যি কথা বলি, তোমার সঙ্গে চ্যাটটা আমি করিনি, সেটা আমার বাবা করেছে, যে আমার বিয়ে নিয়ে খুব চিন্তায় থাকে। তবে একটা কথা বলি, তোমাকে যদি আমি আগে দেখতাম তাহলে নিশ্চয়ই আমি প্রথমে চ্যাট করতাম। মৃদুলা হালকা হেসে বলে, নাইস, আমি পছন্দ করি তোমার এই খোলামেলা স্বভাবটা। চলো কফি খেতে খেতে একটু কথা বলা যাক। এরপর দুজনেই কাছের এক ক্যাফেতে ঢুকে কফি অর্ডার করে। কথা শুরু হয় সাধারণ বিষয় নিয়ে, কিন্তু ধীরে ধীরে মৃদুলার কথাবার্তায় প্রকাশ পেতে থাকে তার ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি। সে যেন একেবারে সাধারণ কোনো মেয়ে নয়, তার চোখে চিন্তা, কথার গভীরতা। অর্জুন মন দিয়ে শুনতে থাকে। হঠাৎ করে মৃদুলা একটু থেমে প্রশ্ন করে, তোমার বড় হওয়া কি তোমার মায়ের সঙ্গে হয়নি? অর্জুন অবাক হয়ে তাকায়। তার চোখে ধরা পড়ে বিস্ময়। হ্যাঁ, কিন্তু তুমি এটা কিভাবে বুঝলে? মৃদুলা হালকা হাসে, তারপর বলে, কারণ তোমার মেয়েদের সঙ্গে কথা বলার ধরন একটু শূন্যতা আছে। যেমন, তুমি সম্মান দেখাও কিন্তু বোঝার চেষ্টা কম করো। এটা সাধারণত হয় যখন ছেলেরা মায়ের সাহচর্য থেকে বড় হয় না। তবে চাইলে আমি তোমাকে সব শেখাতে পারি, ধীরে ধীরে। অর্জুনের মুখে এক ধরনের প্রশান্তির ছাপ ফুটে ওঠে। এই প্রথম কোনো মেয়ে তার গভীর দিকটা বুঝেছে, আর সেটাও একদম প্রথম দেখাতেই। এরপর থেকে দুজনে প্রায় দেখা করতে শুরু করে। কপের কাপে সময় গলে যায়, কথায় তৈরি হয় নতুন জগৎ। অর্জুন একটু একটু করে নিজেকে মেলে ধরে, আর মৃদুলা হয়ে ওঠে সেই মানুষটা যে বোঝে, শেখায় আর অনুভব করে। পরদিন ভোরবেলা ঘন জঙ্গলের ভিতর আবার দেখা যায় সেই পুরনো দৃশ্য। একজন পুরুষ উল্টো করে ঝুলে আছে গাছে, মাথা নিচে আর শরীর দড়িতে বাঁধা। তার সামনে দাঁড়িয়ে আছে অর্জুন, একদম আগের স্টাইলে, ঠান্ডা, কঠোর আর প্রতিশোধ উন্মুক্ত।
ঠিক তখনই গুলির শব্দ ছুটে আসে আশেপাশের নিস্তব্ধতা ছেদ করে। প্রথম গুলি গিয়ে লাগে পাশের গাছে। অর্জুন চমকে উঠে দৌড়ে গিয়ে তার গাড়ির পিছনে আশ্রয় নেয়। চোখ তুলে দেখে একজন মহিলা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছে, হাতে বন্দুক। অন্ধকার থেকে আলো এসে দাঁড়াইছে বর্ষা, অর্জুনের নিজের টিম মেম্বার। কণ্ঠের দৃঢ়তা, চোখে সন্দেহের আগুন। আমার অনেক আগে থেকেই তোমার উপর সন্দেহ ছিল অর্জুন। তুমি পুলিশ, কিন্তু তোমার কাজগুলো পুলিশের মতো নয়। এরপর মুহূর্তের মধ্যে অর্জুন গাড়ির পাশ থেকে বেরিয়ে এসে বর্ষার উপর ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ ধস্তাধস্তির পর সে বর্ষার হাত থেকে বন্দুকটা কেড়ে নেয় এবং তাকে কাছের একটা চেয়ারে বেঁধে ফেলে। বর্ষা শ্বাস নেয় একটু গাঢ় করে, তারপর প্রশ্ন করে, তুমি যদি সত্যি একজন পুলিশ অফিসার, তাহলে এত নিষ্ঠুরভাবে নিরীহ মানুষদের উপর অত্যাচার করছো কেন? কেন এমন খুন? অর্জুন কিছুক্ষণ চুপ থাকে। তারপর ধীরে ধীরে বর্ষার দিকে তাকিয়ে বলতে শুরু করে, যাকে তুমি নিরীহ বলছো, তাদের এক একটা মুখোশের আড়ালে লুকিয়ে আছে শয়তান। এরা মানুষ নয়, হায়না। এরপর সে তাকে আসল ঘটনা বলতে শুরু করে। দৃশ্যটি ফিরে যায় এক ঝলক ফ্ল্যাশব্যাকে, কয়েক মাস আগের কথা। তখন অর্জুনের পোস্টিং ছিল জম্মু কাশ্মীরের প্রতিকূল পরিবেশে, শীতল আর রহস্যময় শ্রীনগরে। সেখানে একদিন তার সামনে আসে এক রহস্যজনক হত্যা মামলা। শহরের নির্জন এক কোণে বরফে ঢাকা এক স্থানে একজন ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার ধরন ছিল অস্বাভাবিক ও ভয়াবহ। প্রথমে ওই ব্যক্তিকে আহত করা হয়, তারপর গলার শিরা কেটে নেওয়া হয়। কিন্তু ওখানেই শেষ নাই। শরীর থেকে বিশেষ কিছু অঙ্গ সরিয়ে নেওয়া হয়েছে, যেগুলো মূলত হরমোন নিয়ন্ত্রণ করে। এই স্টাইল দেখে অর্জুন আঁচ করতে পারে এই হত্যার পিছনে সাধারণ কোনো খুনি নেই, বরং এটি একটি পরিকল্পিত ও সিরিয়াল প্যাটার্নের অংশ। তদন্তে নেমে অর্জুনের টিমের একজন জানায়, স্যার, এখানে কোনো ক্লু পাওয়া যায়নি। চারপাশ বরফে ঢাকা। অর্জুন তখন থামেনি। চারপাশে নজর বুলিয়ে সে বলে ওঠে, বরফের নিচে গাড়ির টায়ারের দাগ থাকতে পারে, বরফ গলাও। তার নির্দেশ মতো বরফ গলানো হলে মাটিতে ফুটে ওঠে টায়ারের স্পষ্ট ছাপ। দাগের গঠন, গভীরতা আর প্যাটার্ন দেখে অর্জুন নিশ্চিত হয় এটি নতুন টায়ার, আর গাড়ির মডেলও চিহ্নিত করতে পারে। সেই সঙ্গে নির্দেশ দেয়, তৎক্ষণাৎ খোঁজ কর। সম্প্রতি শ্রীনগরে কারা নতুন টায়ার লাগিয়েছে, সেখান থেকে সূত্র মিলবে। তদন্ত এগোতেই কয়েকজন সন্দেহভাজনের নাম উঠে আসে। অর্জুন ও তার টিম একে একে তাদের জিজ্ঞাসাবাদ করতে থাকে। প্রশ্নের ঘনঘটায় চাপ বাড়তেই একজন সন্দেহভাজন আচমকা পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে থামাতে গেলে সে আচমকায় বন্দুক বের করে গুলি ছুড়ে দেয়। এক পুলিশ সদস্য আহত হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অর্জুন আর এক মুহূর্ত অপেক্ষা করে না, একাই ধাওয়া করে ওই ব্যক্তিকে। অবশেষে পৌঁছে যায় এক পরিত্যক্ত এলাকার গভীরে, একটা পুরনো দালানের নিচতলায়, যেটা এক গোপন আস্তানা। ভিতরে প্রবেশ করতে অর্জুন দেখে ভিতরে আরো কয়েকজন মানুষ অপেক্ষা করছে। তারা সশস্ত্র ও নিঃসন্দেহে বিপজ্জনক। তারা বুঝে যায় অর্জুন এখানে একা। মুহূর্তেই চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে, কিন্তু অর্জুন পিছে যাওয়ার লোক নয়। শুরু হয় এক দুর্দান্ত ব্রুটাল ফাইট। অর্জুন একের পর এক শত্রুকে মাটিতে ফেলে দেয়। পুরো লড়াইয়ের জন্য এক মানব দানবের সংঘর্ষ, রক্ত, ঘাম আর বেঁচে থাকার লড়াই। তার ক্ষিপ্রতা, কৌশল আর সাহস দেখে শেষ পর্যন্ত বাকিরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পরে পুলিশ এসে আহতদের গ্রেপ্তার করে এবং হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পর অর্জুনকে তার সিনিয়র অফিসার ডেকে পাঠান, কণ্ঠে রাগ আর চিন্তার মিশেল। তিনি বলেন, তুমি এতটা ভায়োলেন্ট কেন হলে? যাদের মেরেছ তারা এখন সবাই হাসপাতালে, অনেক ক্রিটিক্যাল অবস্থায়। অর্জুন শান্ত গলায় জবাব দেয়, ম্যাডাম, আমার টিম মেম্বারও এখন হাসপাতালে, তার জীবন নিয়েও টানাটানি চলছে। কিন্তু অফিসার থেমে থাকে না। এবার সরাসরি প্রশ্ন করেন, তুমি একজন হিন্দু পুলিশ অফিসার, 5 জন মুসলমানকে মারলে, তাদের পরিচয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে। এই ঘটনার বড় বিতর্ক হতে পারে। অর্জুন এবারে স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে বলেন, ম্যাডাম, হিন্দু পুলিশ মুসলমান পুলিশ বলে কিছু হয় না। পুলিশ মানে পুলিশ। আমার কাছে অপরাধী অপরাধী, ধর্ম নয়। এরপর অর্জুন ধরা পড়া সেই সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু সে কোনোভাবে মুখ খুলছিল না। অর্জুন তাকে নির্মমভাবে মেরেই চলেছে। তখনই একজন কনস্টেবল এসে বলে, স্যার, সাইবার টিম তার ফোন আনলক করে ফেলেছে। অর্জুন তার ফোনটা আনলক করে ভেতরে যা দেখে, তা চমকে ওঠার মতো। একটা খুনের ভিডিও। ভিডিওতে দেখা যায় ওই লোকটি হত্যার সময় ভিডিও ধারণ করেছে। ঠিক তখনই আরেকটি খবর আসে, বিহারের একজনকে একই কায়দায় খুন করা হয়েছে। সে প্যাটার্ন দড়ি বেঁধে গাছে ঝুলিয়ে হত্যা। অর্জুন অবাক হয়ে যায়, মনে মনে ভাবে যে খুনি তো এখন আমার চোখের সামনে বন্দী। তাহলে বিহারে এই খুনটা করলো কে? এটা কি কারোর সঙ্গে জড়িত আরেকজন? রহস্য আরো গভীর হতে থাকে। অর্জুন তার টিম মেম্বারকে বলে, বিহারের ইনভেস্টিগেশন অফিসারকে ফোন করে এই কেসের সমস্ত তথ্য সংগ্রহ করো। তার এক টিম মেম্বার বলে, স্যার, বিহারের হত্যাকারীকে ক্রাইমের 1 ঘন্টার মধ্যেই ধরা হয়েছিল, কিন্তু সেখানকার এসআই আমাদের তথ্য দিচ্ছে না।
কিন্তু একটা কথা বুঝতে পারছি না, দুজন ক্রিমিনালস একই প্যাটার্নে হত্যা কিভাবে করতে পারে? অর্জুন দ্রুত বুঝে যায় এই প্রশ্নের উত্তর পেতে তাকে বিহারে যেতে হবে। সে বিহারে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। তবে টিমের একজন সদস্য অর্জুনকে সাবধান করে বলছিল, ওই জায়গাটা নকশালদের দখলে, খুব বিপজ্জনক। পুলিশও সেখানে গেলে প্যারামিলিটারি নিয়ে যায়। তবু অর্জুন কোনো ভয় না করে ব্যাটালিয়ন সহ নকশাল এলাকায় পৌঁছে যায়। সে স্থানীয় থানায় গিয়ে এক অফিসারকে জিজ্ঞাসা করে, তোমরা ফোনে কিছু বলনি কেন? আসলে ব্যাপারটা কি? পুলিশ অফিসার ভয় পেয়ে বলে, স্যার, একটু ভুল হয়ে গেছে, আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম। এরপর সে পুলিশ অফিসার সব তথ্য অর্জুনকে দেয়। অর্জুন দেখে আগের খুনির মতো এই খুনি ও হত্যা করার সময় ভিডিও ধারণ করেছে, এমনকি মৃতদেহ থেকে অঙ্গও কেটে নিয়েছে। অর্জুনের সহকর্মী জানায়, স্যার, খবর এসেছে এখন পর্যন্ত ভারতে এমনভাবে ১৩ জনকে খুন করা হয়েছে, কিন্তু এদের মধ্যে কোনো যোগসূত্র নেই, সবাই র্যান্ডম ভিকটিম। অর্জুন পুলিশের সহায়তায় খুনিকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু খুনি একদম চুপ, মুখে তালা। ঠিক তখনই খবর আসে নকশালরা থানায় হামলা করতে পারে, কারণ ধরাপড়া খুনির বাবা নকশালদের জন্য টাকা জোগাড় করত। এবার অর্জুন বড় বিপদে পড়ে যায়, তাকে তাড়াতাড়ি সেই এলাকা ছাড়তে হবে। অর্জুন আর সময় নষ্ট না করে খুনিকে নিয়ে শ্রীনগরের দিকে রওনা হয়। পথে নকশালরা তাদের আক্রমণ করে। এটাই ছিল তাদের শেষ চেষ্টা অর্জুনকে থামানোর। কিন্তু অর্জুন সাহসের সঙ্গে পরিস্থিতি সামলে নেয়। অবশেষে খুনিকে নিয়ে শ্রীনগরে পৌঁছে যায়। অর্জুন যখন আবার ঘটনাস্থলে ফিরে আসে, তখন দেখে কয়েকজন লোক তার পুতুল বানিয়ে আগুন দিচ্ছে। তারা স্লোগান দিচ্ছে, প্রতিবাদ করছে। অর্থাৎ বিরোধীরা তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু অর্জুন তাদের গুরুত্ব না দিয়ে সরাসরি পুলিশ স্টেশনের ভিতরে চলে যায়। সেখানে পৌঁছে অর্জুন এখন পর্যন্ত পাওয়া সমস্ত প্রমাণ আবারও একবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটা হাতে নিয়ে সে ভালোভাবে পর্যবেক্ষণ করে। হঠাৎ তার চোখে পড়ে ছুরির ওপর খোদাই করে লেখা একটা শব্দে, সিটিকে। এই লেখাটা দেখে অর্জুনের মনে হয় এই সিটিকে শব্দটা কোথাও দেখেছি বা শুনেছি মনে হচ্ছে। আমি আবারও সবকিছু একবার খুঁজে দেখতে চাই। সে তার সহকর্মীকে এই কথাটা বলে দেয়। ঠিক তখনই বাইরে আন্দোলনরত লোকেদের দিকে তার নজর পড়ে। সে দেখে ওরা পুলিশের ইউনিফর্ম আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে অর্জুন প্রচণ্ড রেগে যায়। সে হাতে লাঠি নিয়ে তেড়ে গিয়ে আন্দোলনকারীদের মারতে শুরু করে। মারতে মারতে একসময় তার নজর যায় এক ব্যক্তির হাতে থাকা এক ট্যাটুর দিকে। এই ট্যাটু দেখে অর্জুনের স্মৃতিতে হঠাৎ ঝলকে ওঠে এবং পুরনো ঘটনা মনে পড়ে। বিহারের যে খুনিকে গ্রেপ্তার করা হয়েছিল, তার হাতেও ছিল একই রকম একটা ট্যাটু, যেখানে লেখা ছিল সিটিকে। অর্জুন তখন নিজের সহকর্মীকে বলে, একই ধরনের খুন, একই কায়দায় অর্গান বের করা, এসব নিজের মাথা থেকে করছে না ওরা। নিশ্চয় কোথাও থেকে শিখছে বা কোনো গোপন গ্রুপের সঙ্গে জড়িত। একটা কাজ করো, ধরা পড়া ২ খুনিকে একই সেলে রাখো। আমি ওদের মানসিকভাবে ট্রিগার করব। দেখি কিছু বের করতে পারি কিনা। তারপর অর্জুন ওই ২ খুনিকে একসাথে একটা সেলে রাখে। সে এমনভাবে কথা বলে যেন সে সিটিকে নিয়ে অনেক কিছু জানে। যেন তার কাছে সব প্রমাণ আছে। এই ভয়ে একজন খুনি হঠাৎ ভেঙে পড়ে এবং মুখ ফসকে বলে ফেলে একটা ওয়েবসাইটের নাম। এই সূত্র ধরে অর্জুন জানতে পারে সিটিকা মানে ক্যাপচার, টর্চার, কিল। একটা কোনো সাধারণ শব্দ নয়, বরং একটা ভয়ানক ডার্ক ওয়েবসাইটের নাম। এই ওয়েবসাইটে কিছু বিকৃত মানসিকতার সিরিয়াল কিলাররা ভিডিও আপলোড করে, যেখানে তারা মানুষকে ধরে নির্মমভাবে অত্যাচার করে এবং শেষে হত্যা করে। এইসব ভিডিওর জন্য তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট। এই সাইটে সদস্য হতে হলে নিয়ম আছে, কমপক্ষে ২টো খুন করে তার ভিডিও আপলোড করতে হবে, তারপর সদস্যপদ পাওয়া যাবে। আরও ভয়াবহ সত্যি জানা যায় এই গ্রুপের সব সদস্যরা প্রতি বছর একবার একটা গোপন জায়গায় মিটিং করে, যেখানে তারা পরবর্তী টার্গেট এবং স্টাইল বা গেম প্ল্যান ঠিক করে। এ পর্যায়ে সে অর্জুন বুঝে যায় সে কেবল খুন নয়, একটা সাইকোপ্যাথ নেটওয়ার্ক বা মৃত্যুর গেমের মুখোমুখি দাঁড়িয়ে আছে। সিটিকের ভয়ানক সত্য জানতে পেরে অর্জুন আর সময় নষ্ট করে না। সে তৎক্ষণাৎ তার টিম মেম্বারকে নির্দেশ দেয়, সাইবার টিমকে এখনই বলো যেন ওরা এই ওয়েবসাইটের লোকেশন ট্র্যাক করে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু কিছুক্ষণ পর সাইবার ক্রাইম বিভাগ জানায় ওয়েবসাইটটা ডার্ক ওয়েবে হোস্ট করা, এর আসল লোকেশন বা সার্ভার খুঁজে বের করা প্রায় অসম্ভব। সবকিছু এনক্রিপ্টেড। এই খবর শুনে অর্জুন হতাশ হয়ে পড়ে, কিন্তু হাল ছাড়ে না। সে আবার সে ধরা পড়া ২ অপরাধীর কাছে যায়। এবার আর কোনো ঢাক গুড়গুড় নয়। সে ভয়ানকভাবে জেরা করতে শুরু করে। মানসিক চাপের পাশাপাশি সে কিছুটা শারীরিক টর্চারও করে, এই আশায় যদি তারা সত্যি কথা বলে ফেলে। এই ভয় ও নির্যাতনের চাপে এক অপরাধী আর সহ্য করতে না পেরে পুলিশের বন্দুক বের করে আত্মহত্যা করে ফেলে। এই দৃশ্য সবার চোখের সামনে ঘটে, যা মুহূর্তেই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। ঠিক এই সময়
অর্জুনের উচ্চপদস্থ অফিসার সেখানে এসে হাজির হয়। তিনি রাগে ও উদ্বেগে বলেন, তুমি সেদিন ৫ জনকে মেরেছিলে, তাদের মধ্যে একজন মারা গেছে। এখন এটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তাই সিদ্ধান্ত হয়েছে তোমাকে বিশাখাপত্তনমে ট্রান্সফার করে দেওয়া হবে। এই সংবাদ অর্জুনের জন্য ছিল একটা বড় ধাক্কা। কারণ একদিকে সে সত্যের কাছাকাছি পৌঁছেছিল, অন্যদিকে তাকে এখন সব ফেলে একটা নতুন জায়গায় যেতে হচ্ছে। সিটিকে সম্বন্ধে আরও গভীরভাবে জানতে অর্জুন একটা সাহসী সিদ্ধান্ত নেয়। সে নিজেই ওই ভয়ানক গ্রুপে প্রবেশ করার চেষ্টা করবে। তার পরিকল্পনা ছিল এমনভাবে নিজেকে তুলে ধরা যেন সে সত্যিকারের সিরিয়াল কিলার। এর জন্য সে কয়েকজন অপরাধীকে নদীর উপর ঝুলিয়ে হত্যা করে। এরপর সেই দৃশ্যের ভিডিও তুলে ডার্ক ওয়েবে পোস্ট করে। এই সত্য ঘটনা সে বর্ষাকে জানায়। বর্ষা ভয় পেয়ে গেলেও বুঝতে পারে অর্জুন সত্যটা বের করার জন্য কতটা দূর যেতে রাজি। অর্জুন সেই ঝুলন্ত অপরাধীকে শেষ পর্যন্ত মেরে ফেলে এবং পুরো ভিডিওটা ডার্ক ওয়েবের সিটিকে সাইডে আপলোড করে দেয়, যাতে সে নিজেকে যোগ্য সদা হিসেবে প্রমাণ করতে পারে। এরপর বর্ষা তার তরফ থেকে কিছু তদন্ত চালিয়ে কিছু সময় পর সে অর্জুনকে এসে জানায়, আমি ডার্ক ওয়েব ঘেটে কিছু তথ্য পেয়েছি। জয়পুরে একই ধরনের খুন হয়েছে, কিন্তু সেই খুনের দ্বিতীয় ভিডিও এখন আপলোড করেনি। মানে সে আবার কাউকে মারার পরিকল্পনায় আছে। এই খবর শুনে অর্জুন বর্ষার দিকে তাকে হালকা গলায় বলে, তোমাকে ধন্যবাদ না বলে উপায় নেই। এরপর অর্জুন বর্ষা এবং দিবকরকে সঙ্গে নিয়ে জয়পুর রওনা হয়। সেখানে পৌঁছে তারা স্থানীয় পুলিশের সহায়তায় তদন্ত শুরু করে। তারা সম্ভাব্য সন্দেহভাজনের ছবি নিয়ে লোকজনের কাছে খোঁজ নিতে থাকে, কিন্তু আশানুরূপ কোনো ক্লু পাওয়া যায় না। একসময় দিবাকর আবার অর্জুনের কাছে এসে অনুরোধ করে, স্যার, মাসের শেষে আমার মেয়ের স্কুলের বাৎসরিক অনুষ্ঠান, একটা ছুটি দিলে ভালো হতো। অর্জুন এবার মাথা নাড়িয়ে বলে, এখন ছুটি দেওয়া সম্ভব না। কাজটা শেষ না হলে কারো শান্তি নেই। ঠিক তখনই মৃদুলা জয়পুরে আসে। তার অফিসের কাজ এসেছিল আর রিটার্ন ফ্লাইট ৩ ঘন্টা পর। এই অল্প সময়ে অর্জুন ও মৃদুলা একটু সময় কাটায়, কিছুটা রোমান্টিক মুহূর্ত, যা দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যে কিছুটা প্রশান্তি এনে দেয়। জয়পুরে তদন্ত চালিয়ে যাওয়ার সময় একদিন অর্জুন এক পেট্রোল পাম্পের পাশে গিয়ে কয়েকজন লোককে জিজ্ঞাসাবাদ করছিল। ঠিক তখনই একটা গাড়ি এসে থামে, যেটা তার কাছে খুবই সন্দেহজনক মনে হয়। অর্জুন টর্চ লাইট দিয়ে গাড়ির ভেতরে তাকাতেই চোখ কপালে উঠে যায়। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে সেই খুনি, কিন্তু খুনি ততক্ষণে বুঝে যায় পরিস্থিতি। সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট দিয়ে পালাতে শুরু করে। শুরু হয় এক ভয়ঙ্কর চেজিং সিকোয়েন্স। রাস্তার হেডলাইটের ঝলক, টায়ারের শব্দ আর অর্জুনের নির্ভুল লক্ষ্য। একসময় খুনির গাড়িটি চোখের আড়াল হয়, কিন্তু অর্জুন হাল ছাড়ে না। সে আশেপাশে খুঁজতে থাকে। তখনই তার নজর পড়ে একটা অন্ধকার রাস্তার দিকে। সে রাস্তা ধরে এগিয়ে গিয়ে দেখে গাড়িটা সেখানে দাঁড়িয়ে আছে। গাড়ির ভিতরে আরেকটি মেয়ে বন্দি অবস্থায় বসে। মানে খুনি আবারও খুন করতে চলেছে। অর্জুন আর সময় নষ্ট না করে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই খুনি পিছন থেকে এসে তার পেটে ছুরি বসিয়ে দেয়। ব্যথায় কাতর অর্জুন মাটিতে বসে পড়ে, কিন্তু তার মাথায় তখনও প্রশিক্ষণে মাথা ঘুরছে। ছুরি ঢুকলে যন্ত্রণা হলেও ক্ষতি কম হয়, কিন্তু বের করলে রক্তপাত মারাত্মক হয়। তাই সে ছুরি না বের করে সে অবস্থাতে লড়াই চালিয়ে যায়। এক পর্যায়ে খুনি নিজেই ছুরি টেনে বের করে ফেলে, আর তখনই অর্জুন প্রচণ্ড রক্তপাতের কারণে অজ্ঞান হয়ে পড়ে। খুনি ভাবছিল অর্জুন মরে গেছে। সে অর্জুন ও সেই মেয়েটিকে তুলে নিজের গোপন আস্তানার দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই অর্জুনের চোখ খুলে যায়। অর্জুন নিজের সেই শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে খুনির ওপর এবং এক ভয়ানক লড়াইয়ের পর খুনিকে মেরে ফেলে। রক্তে ভেজা ক্লান্ত শরীর নিয়ে আবারও অজ্ঞান হয়ে পড়ে। পরে অর্জুনের টিম এসে তাকে হাসপাতালে ভর্তি করে। অর্জুন যখন খুনিকে মেরে ফেলে অজ্ঞান অবস্থায় পড়েছিল, ঠিক তখনই তার সিটিকে ওয়েবসাইটে আপলোড করা ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখে সে গোপন সিটিকে গ্রুপের অ্যাডমিন মনে করে অর্জুন একজন যোগ্য খুনি। তাকে তাদের সদস্য হিসেবে গ্রুপে অন্তর্ভুক্ত করে। জ্ঞান ফেরার পর অর্জুন দেখে তার মোবাইলে মেসেজ এসেছে, ডার্ক ওয়েবের ইনক্রিপ্টেড মেসেজ। মেসেজে লেখা, ওয়েলকাম টু ব্রাদারহুড, অ্যানুয়াল মিটিং লোকেশন অরুণাচল প্রদেশ, ফার্দার ইনস্ট্রাকশন ইনক্রিপ্টেড বিলো। এইসব দেখে অর্জুন বুঝে যায় এটা তার সুযোগ পুরো সিটিকে চক্রকে ধরার। সে তৎক্ষণাৎ তার হায়ার অফিসারের কাছে যায় এবং বলে, স্যার, এই গ্রুপটা ভয়ানক। ওরা প্রতি বছর একবার মিটিং করে, এবার সেটা হবে অরুণাচলে। আমি এখন ওদের বিশ্বাস অর্জন করেছি। এটা আমার একমাত্র সুযোগ তাদেরকে ধরার। অফিসার সন্দেহভরা চোখে তাকিয়ে প্রশ্ন করেন, তুমি এতটা আগ্রহী কেন এই কেসে? কোনো পার্সোনাল কারণ আছে? অর্জুন মাথা তুলে দৃঢ় কণ্ঠে বলে, স্যার, এই সাইকোপ্যাথ খুনিদের ধরতে আলাদা কোনো পার্সোনাল কারণ লাগে না। একজন পুলিশ অফিসার হওয়াটাই যথেষ্ট। এই উত্তর শুনে অফিসার খানিকক্ষণ চুপ করে থেকে শেষমেশে বলে, ঠিক আছে, আমি তোমার পরিকল্পনায় রাজি।
কিন্তু একটা শর্ত আছে। আমার একজন বিশ্বাসযোগ্য অফিসার তোমার সঙ্গে যাবে। আর আমি চাই কেসের প্রতিটা আপডেট আমার কাছে পৌঁছাক। অর্জুন রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তার হায়ার অফিসারকে বিশ্বাসযোগ্য অফিসার পাঠাবে তার আগমনের জন্য। হায়ার অফিসার যখন মৃদুলাকে অর্জুনের সঙ্গে পরিচয় করায়, অর্জুন হতচকিত। কারণ সে ভাবতে পারেনি তার নিজের গার্লফ্রেন্ড এই ভয়ানক কেসে তাকে ছায়ার মতো অনুসরণ করছিল। ট্রেন ছাড়ার পর কামরার ভেতরে বসে অর্জুন নিজের পুরো প্ল্যান জানিয়ে দেয় মৃদুলা, বর্ষা আর দীপকরকে। সে বলে, শোনো, সিটিকে আমাকে এই জায়গায় যেতে বলেছে। সেটা স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। কিন্তু ওদের নিয়ম অনেক কঠিন। কোনো মোবাইল ট্র্যাকিং ডিভাইস বা কোনো কন্ট্যাক্ট কিছু রাখা যাবে না। সবকিছু একটা ডাস্টবিনে ফেলে দিতে হবে। মানে আমি একদম একা যাচ্ছি। তোমরা কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে না। তবে তোমরা 3 জন আমাকে 500 মিটার দূর থেকে ফলো করবে। আমি সেই লোকেশনে পৌঁছাবো। আমি যেই লোকেশনে পৌঁছাবো, সেখান থেকে তোমরা দ্রুত লোকেশন সেট করে লোকাল পুলিশকে ইনফর্ম করবে। তারপর ওদের ধরে ফেলবে। এরপর মৃদুলা অর্জুনের কাছে এসে বলে, আমি তোমাকে 4 বছর আগে প্রথম দেখি। তখন আমি ও আমার বোন সমুদ্রের ধারে হাঁটছিলাম। 2 ছেলে বাইকে এসে আমার বোনকে উত্ত্যক্ত করছিল। কেউ সাহায্য করেনি। তখন তুমি এলে এবং তাদের মেরে পিটিয়ে দিলে। তখনই আমি ঠিক করেছিলাম আমিও একজন পুলিশ অফিসার হব। প্রশিক্ষণের সময় একদিন অর্জুন একটা লেকচার দিতে মৃদুলার একাডেমিতে গিয়েছিল। তখন থেকে মৃদুলা অর্জুনকে পছন্দ করতে শুরু করে। এরপর যখন পোস্টিং হয়, মৃদুলা নিজের পরিচয় গোপন রেখে অর্জুনের সাথে ম্যাট্রিমনি সাইটের অজুহাত দেখিয়ে দেখা করে। কিন্তু পরে মৃদুলার সত্য পরিচয় সামনে আসে। অর্জুন প্রথমে চমকে গেল, পরে তাকে ক্ষমা করে দেয়। তারা ট্রেনে একসাথে কিছু রোমান্টিক মুহূর্ত কাটায়। এরপর অর্জুন অরুণাচল প্রদেশের এক জায়গায় গিয়ে অপেক্ষা করতে থাকে। এদিকে মৃদুলা, বর্ষা আর দীপকর 3 জন মিলে অর্জুনের ওপর নজর রাখছিল। কিছুক্ষণ পর দেখা যায় 3টে গাড়ি আসে। কিন্তু তারা বুঝতে পারে না অর্জুন ঠিক কোন গাড়িটায় উঠেছে। তাই তারা বাধ্য হয়ে 3টে গাড়িকে অনুসরণ করতে থাকে। কিছু দূর যাওয়ার পর 3টে গাড়ি 3টে আলাদা পথে চলে যায়। তাই ওরা 3 দিকে ভাগ হয়ে যায়। তারা 3 জন আলাদা আলাদা জায়গায় পৌঁছায়, কিন্তু দেখে কোনো গাড়িতেই অর্জুন নেই। আসলে অর্জুনকে মুখ ঢেকে পিছনের এক রাস্তা দিয়ে অন্যভাবে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে নিয়ে যাওয়া হয় এক গভীর জঙ্গলের মধ্যে। একটি গাড়ি করে অর্জুনকে এক পুরোনো বিল্ডিংয়ের সামনে নামিয়ে দেওয়া হয়। চারপাশে অন্ধকার আর দূর থেকে জংলি জন্তুর আওয়াজ শোনা যাচ্ছিল। ঠিক তখনই ওই পুরোনো বিল্ডিং থেকে একজন লোক সামনে আসে। এই লোকটি ডার্ক ওয়েবসাইটের মালিক। সে নিজেকে পরিচয় দেয় আলফা নামে। অর্জুন যখন জানতে চায় এই বিল্ডিংটি কি, তখন আলফা বলে, 100 বছর আগে এটা ছিল একটা রাজপ্রাসাদ। পরে অরুণাচল প্রদেশের সরকার এটাকে হাসপাতালে রূপান্তরিত করে চালু রেখেছিল। কিন্তু গত 40 বছর এখানে কেউ আসে না। তাই আমরা প্রতি বছর একবার এটাকে আমাদের খেলার মাঠ বানাই। অর্জুন জিজ্ঞাসা করে, খেলার মাঠ ঠিক আছে, কিন্তু খেলা কি হবে? আলফা তখন অর্জুনকে এক ঘরে বিশ্রাম নিতে বলে এবং বলে খেলা খুব শীঘ্রই শুরু হবে। অন্যদিকে মৃদুলা তার এক উচ্চপদস্থ সহকর্মীকে ফোন করে জানায়, আমি 3টি জায়গায় লোকেশন চিহ্নিত করেছি স্যার। আমাদের একসাথে সেখানে হামলা করতে হবে। অর্জুন কোথায় আছে সেটা খুঁজে বের করতেই হবে। না হলে বড় বিপদ হয়ে যাবে। যদি এই রাতটা চলে যায়, তাহলে আমরা সবকিছু হারিয়ে ফেলব। এদিকে ডার্ক ওয়েবসাইটের মালিক আলফা কিছু নতুন সদস্যকে বিশেষ ধরনের পোশাক দিয়ে দেয়। 6 জন নতুন সদস্য আছে। তাদের মধ্যে একজন ছিল মেয়ে। এরা সবাই ভয়ঙ্কর মানসিক বিকারগ্রস্ত অপরাধী, যারা নানা রকম নিষ্ঠুর এবং ভয়ঙ্কর কাজের জন্য পরিচিত। এরপর সবাই মিলে এক মঞ্চের দিকে যায়, যেখানে আগে থেকেই কয়েকজন সাইকোপ্যাথ মানুষ ভিড় করেছিল। ওই মঞ্চে তখন 2জন ভয়ঙ্কর ফাইট চলছে। একেবারে রক্তারক্তি খেলা। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। একসময় একজন হেরে যায়, আর তাকে সবাই মিলে মঞ্চের মাঝেই নির্মমভাবে হত্যা করে। এই ভয়ঙ্কর দৃশ্যটা যেন নতুন সদস্যদের মানসিকভাবে প্রস্তুত করার জন্য দেখানো হয়েছে। এরপর আলফা নতুন 6 জনকে মঞ্চের সামনে দাঁড় করিয়ে পুরনো সদস্যদের সঙ্গে পরিচয় করে দেয়। এরপর অর্জুনকে বলা হয় একটা দড়ি কাটতে। তার সামনে ছিল 2টি বড় খুঁটি, যেগুলোর সঙ্গে অনেকগুলো দড়ি বাঁধা ছিল। দড়িগুলো এমনভাবে বাঁধা যেন কোনো ফাঁদ বা খেলার অংশ। অর্জুন শুরু করে দড়ি কাটা। একে একে সবাই মিলে দড়িগুলো কাটতে থাকে। কিন্তু শেষে গিয়ে দেখা যায় 2টি দড়ি এখনো অবশিষ্ট রয়েছে। ঠিক তখনই আলফা মঞ্চে উঠে গভীর গলায় বলতে শুরু করে, ভাই ও বোনেরা, আমরা এমন কেন? এখানে আমরা কেন জড়ো হয়েছি? কেউ বলতে পারবে আমাদের আসল কি চাই, কি প্রয়োজন? ভিড়ের ভেতর থেকে একজন ছেলে চিৎকার করে বলে ওঠে, ফ্রিডম। আলফা হেসে বলে, হ্যাঁ, ফ্রিডম। আমরা নিজেরা ঠিক করব কি সঠিক আর কি ভুল।
আইন, সমাজ, পুলিশ, আদালত এ সবকিছুই আমাদের নিয়ন্ত্রণ করতে চাই, দাস বানিয়ে রাখতে চাই। সেই দাসত্ব ভাঙার জন্য আমি তৈরি করেছি সিটিকি। দুনিয়া যাকে বলে খুন বা হত্যা, আমরা সেটাকে বলি স্বাধীনতা। এরপর মঞ্চের দড়িগুলো একে একে কাটা হয়। দড়ি কাটার সঙ্গে সঙ্গে দেখা যায় একজন মেয়ে হাত পা বাঁধা অবস্থায় উল্টে ঝুলে আছে। হঠাৎ এক দড়ি ছিঁড়ে যায়, আর সঙ্গে সঙ্গে মেয়েটির শরীর মাঝখান থেকে ছিঁড়ে পড়ে যায়। ভয়ঙ্কর দৃশ্য দেখে চারপাশে উল্লাস শুরু হয়। সবাই উন্মাদ হয়ে চেঁচাতে থাকে, হইচই করতে থাকে। অর্জুন থমকে যায়, চোখ বিস্ফোরিত করে তাকিয়ে থাকে। এতটা নৃশংসতা সে কল্পনাও করতে পারেনি। আলফা তখন আরও বলে, এ তো কেবল শুরু, সামনে আরো ভয়ঙ্কর খেলা হবে। এরপর উচ্চ শব্দে গান বাজানো শুরু হয়, আর সাইকোপ্যাথদের ওই ভয়াবহ দল নাচতে থাকে, যেন এক নির্মম উৎসব শুরু হয়েছে। নতুন আসা মেয়েটি অর্জুনকে শারীরিক সম্পর্কে প্রস্তাব দেয়, কিন্তু অর্জুন তাতে রাজি হয় না। বরং সে ঠান্ডা মাথায় পরিস্থিতি বুঝে গোপনে আশেপাশের এলাকা ঘুরে দেখতে থাকে। ঘুরে ঘুরে সে দেখে অনেক নিরীহ মানুষকে খাঁচার মধ্যে আটকে রাখা হয়েছে। একটা ঘরে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষিত অবস্থায় রাখা। আরেকটা ঘরে বসে আলফা তার ডার্ক ওয়েবসাইট চালাচ্ছে। এখান থেকেই সে পুরো অপারেশন নিয়ন্ত্রণ করে। একসময় আলফা ঘর ছেড়ে চলে যায়। অর্জুন তার স্যাটেলাইট ফোন চুরি করে নেয়। সে দ্রুত একটা গাড়িতে বসে নিজের টিমকে মেসেজ পাঠানোর চেষ্টা করে। এদিকে মৃদুলা, বর্ষা ও দিবাকর তিনটি দল ভাগ করে তিনটে আলাদা জায়গায় হানা দেয়। কিন্তু ঘটনাগুলো খুব খারাপ মোড় নেয়। এক জায়গায় দিবাকরকে গুন্ডারা ধরে ফেলে। বর্ষার উপর গুলি চলে। মৃদুলা বুঝতে পারে সবকিছুই একটা ফাঁদ ছিল। সে বর্ষাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তখনই তার উপর হামলা হয়। তবে সাহস হারায় না। মানসিকতার সঙ্গে মৃদুলা সব গুন্ডাদের সঙ্গে লড়াই করে এবং সবাইকে হার মানিয়ে দেয়। এদিকে সেই ভয়ঙ্কর সাইকোপ্যাথ দল আবার এক ভয়াল খেলা শুরু করে। একজন নিরীহ ভিকটিমকে অচেতন করে এবং তার উপর নির্মম অত্যাচার চালাতে থাকে। কিন্তু ঠিক তখনই রান্নাঘরে ভয়ঙ্কর এক বিস্ফোরণ ঘটে। এটি ছিল অর্জুনের আগের সাজানো প্ল্যান। অন্যদিকে মৃদুলাকে ফোন করে তার হায়ার অফিসার, তিনি জানতে চান আপডেট। মৃদুলা জানায়, স্যার, ওই ৩ জায়গায় অর্জুনের খোঁজ মেলেনি। আমরা সম্ভবত তাকে হারিয়ে ফেলেছি, আর তারা দীপকরকে ধরে নিয়ে গেছে। আমরা এখন লোকাল টিমের সাহায্যে একটা বড় সার্চ অপারেশন শুরু করতে চাই। কিন্তু হায়ার অফিসার কড়া গলায় জবাব দেন, আমার অনুমতি ছাড়া তুমি স্টেশন থেকে এক পাও বাড়াবে না, কারণ এটা তোমার জন্য বিপজ্জনক হতে পারে। মৃদুলা রেগে গিয়ে বর্ষাকে বলে, আমাদের একজন সাথী বিপদে আছে, আর আমাদের ওপর অপারেশনের অনুমতি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা ঠিক না। আমার বিশ্বাস ওরা নিশ্চিত এই জঙ্গলের মধ্যে আছে। চলো আনঅফিসিয়ালি খোঁজ শুরু করি। আমাদের যে কোনোভাবে তাদের খুঁজে বের করতেই হবে। এদিকে আলফা সবাইকে সামনে ডেকে বলে, আমাদের মধ্যে একজন পুলিশ লুকিয়ে আছে। আমার স্যাটেলাইট ফোনটি নষ্ট করেছে, রান্নাঘরে বিস্ফোরণ ঘটিয়েছে, এমনকি বাইরেও আমাদের লোকেদের উপর হামলা হয়েছে। তারপর সে ৫ জন নতুন সদস্যকে রিংয়ের মধ্যে ডাকে। তাদের মধ্যে শুরু হয় ভয়ানক এক মারামারি। চারিদিকে রক্ত ছিটকে পড়ে। সবার মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত বেঁচে থাকে শুধুমাত্র অর্জুন আর এক মেয়ে। যদিও অর্জুন মেয়েটিকে মারতে চায় না, কিন্তু আত্মরক্ষার বাধ্য হয়ে শেষমেশ তাকে মেরে ফেলে। এই ঘটনার পর অনেকেই সন্দেহ করতে শুরু করে অর্জুন নিশ্চয়ই একজন প্রশিক্ষিত অফিসার। তখন অর্জুন হেসে বলে, হ্যাঁ, আমি ট্রেনিং নিয়েছি, চাইলে আবারও পরীক্ষা নিতে পারো। এবার খেলা আরও মজার হবে। তারপর তারা দীপকরকে ধরে এনে অর্জুনের সামনে দাঁড় করায়, যেন তাদের মধ্যে লড়াই বাঁধে। লড়াই শুরু হলে অর্জুন চুপি চুপি দীপকরকে বলে, তোমার মেয়ের অ্যানুয়াল ডেতে যেতে হবে। চালিয়ে যাও, থেমো না, মিথ্যা লড়াই চালিয়ে যাও। ঠিক তখনই আলফার এক সহযোগী আলফাকে একটা ভাঙা রেডিও দিয়ে যায়। আলফা লড়াই থামিয়ে দেয় এবং মাটিতে পড়ে থাকা একটা মৃতদেহ দেখিয়ে বলে, এই লোকটাই ছিল আসল পুলিশ। এর পকেটে ভাঙা রেডিও পাওয়া গেছে। কিন্তু বাস্তবে সেটি ছিল অর্জুনের কৌশল। সে ইচ্ছে করে নিজের পকেটে থাকা ব্রোকেন রেডিওটি ওই মৃত লোকের পকেটে রেখে দিয়েছিল, যাতে আলফা সন্দেহ অন্যদিকে যায় এবং নিজেকে আড়াল করতে পারে। এরপর অর্জুন ভিড়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, আমাদের ৩ জন মেম্বার মারা গেছে। এটা ফ্রিডম নয়। ফ্রিডম মানে হচ্ছে অপরাধীদের বিরুদ্ধে দাঁড়ানো, অন্যকে হত্যা করা। আমি তোমাদের বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন এই ভিড়ের মধ্যে আর কোনো পুলিশ অফিসার নেই, এই গ্যারান্টি কি আছে? মৃত্যুর আগে ওই অফিসার কি জানে সেটা জানা দরকার। আর আমি ওর মুখ থেকে সবকিছু বার করব। এই কথা বলে অর্জুন হঠাৎ দিবাকরের ২ হাত এমনভাবে মুচড়ে দেয় যেন সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। আলফা সন্তুষ্ট হয়ে অর্জুনের দিকে তাকিয়ে বলে, বাহ, দারুণ খেললে।
১ ঘন্টা পর আমাদের ফাইনাল খেলা শুরু হবে। তারপর এখান থেকে সবাই বিদায় নেব। আলফা সরে গেলে অর্জুন চুপি চুপি দিবাকরকে বন্দীদের কাছে নিয়ে যায়। তারা তখনও জঙ্গলের ভিতরে সেই পুরনো বিল্ডিংয়ে বন্দি সেকশনে আটকা ছিল। অর্জুন তখন দিবাকরকে প্ল্যান বোঝায়। সে বলে, এই জায়গার পরের ধাপে কি হবে আমি জানি না, তবে একটা কথা মাথায় রাখতে হবে, একজন নিরীহ মানুষের প্রাণও যেন না যায়। তুমি বন্দীদের চুপিচাপি করিডোরে দিয়ে বের করে নিয়ে যাবে। ওখান থেকে বের হওয়ার একটা গোপন পথ আমি খুঁজে পেয়েছি। দিবাকর চিন্তিত হয়ে বলে, স্যার, এখানে ১৫০-র বেশি সাইকো কিলার ঘুরে বেড়াচ্ছে। আপনি একা তাদের থামাতে পারবেন না। এটা খুব রিস্কি হবে। অর্জুন আত্মবিশ্বাসের সঙ্গে বলে, ৬ ফুট চওড়া করিডোর, চাইলেও একসাথে একজনের বেশি অ্যাটাক করতে পারবে না। ওটাই আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। একবার বের করতে পারলে বাকিটা আমরা সামলে নেব। এটা আমাদের করতেই হবে। এদিকে মৃদুলা ও বর্ষা জঙ্গলের ভেতর ঢুকে অর্জুনকে খুঁজতে থাকে। হঠাৎ তাদের ওয়াকিটকিতে এক অদ্ভুত ফ্রিকোয়েন্সি ভেসে আসে। মৃদুলা দ্রুত বুঝে ফেলে কাছাকাছি কোথাও থেকে এই সিগন্যাল পাঠানো হচ্ছে, সম্ভবত কোনো ডিভাইস বা লোকেশন ট্র্যাকার। তারা সেই সংকেত অনুসরণ করে সামনের দিকে এগোতে থাকে। অন্যদিকে ভেতরে আলফা আবার সবাইকে এক জায়গায় জড়ো করে। এবার সে ঘোষণা করে একটা নতুন খেলা। সে বলে, গত বছর আমি তোমাদের এক ভয়ঙ্কর খেলার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এবার সেটা শুরু হবে। সবকিছুরই একটা সীমা আছে, কিন্তু আমরা আজ সেই সীমা ভেঙে ফেলবো। আজ রাতে আমরা দেখাবো আমাদের ফ্রিডম কেমন ভয়ঙ্কর হতে পারে। এরপর আলফার এক সহকারী একটা বড় বাক্স মঞ্চে নিয়ে আসে। সবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যখন দেখা যায় বক্সের ভিতর থেকে একটা ছোট্ট বাচ্চা বের করে আনা হচ্ছে। আলফা ভিড়ের দিকে তাকিয়ে বলে, এই বাচ্চাটির বেঁচে থাকা না মারা যাওয়া সেটা আমরা ঠিক করব। বাচ্চাটিকে হত্যা করে আমরা প্রমাণ করব আমাদের স্বাধীনতা পুরোপুরি আমাদের হাতেই। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অর্জুন স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই এক সাইকো ছুরি হাতে নিয়ে বাচ্চাটির দিকে এগিয়ে যায়। কিন্তু তার আগেই অর্জুন স্টেজে ঝাঁপিয়ে পড়ে, সেই ছুরি কেড়ে নিয়ে উল্টে লোকটাকেই মেরে ফেলে। এই মুহূর্তে অর্জুনের চোখে দৃঢ়তা দেখা যায়, কারণ মুভির একদম শুরুতে এক মা থানায় এসে অভিযোগ করেছিল তার ছোট ছেলেটি হারিয়ে গেছে। অর্জুন তখনই তাকে কথা দিয়েছিল সে তার ছেলেকে খুঁজে এনে দেবে। এখন সেই বাচ্চাটিকে বাঁচিয়ে অর্জুন তার প্রতিজ্ঞা পূরণ করে। এরপর অর্জুন দিবাকরকে নির্দেশ দেয়, সব ভিকটিমদের এখান থেকে বের করে নিয়ে যাও। এই কথার পরই শুরু হয় সিনেমার সবচেয়ে চরম অ্যাকশন পর্ব। প্রায় আধা ঘন্টার এই অংশ পুরো সিনেমার হাইলাইট। অন্যদিকে মৃদুলা বর্ষা জঙ্গলের ভিতর সে পাখিটিকে দেখে, যার ডানায় ছিল রেডিও ডিভাইস। এই পাখিটি অর্জুনের দেওয়া সংকেত পাঠাচ্ছিল। তারা পাখিটিকে অনুসরণ করে অর্জুনের কাছে পৌঁছাতে থাকে। এদিকে অর্জুন আহত হলেও একের পর এক ভয়ঙ্কর সাইকোপ্যাথদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যায়। দিবাকর সফলভাবে সব ভিকটিমদের নিয়ে এক্সিট ডোরে পৌঁছে যায় এবং অনেক কষ্টে দরজা খুলে সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। কিন্তু অর্জুন ধরা পড়ে যায়। ঠিক সেই সময় সিটি গ্যাংয়ের লিডার অর্জুনকে মারতে এগিয়ে আসে। এমন সময় চমকপ্রদ এন্ট্রি হয় সিনেমার হিট টু এর হিরো কৃষ্ণদেব অর্থাৎ কেডি। অর্জুন ও কেডি মিলে শুরু করে ভয়ঙ্কর লড়াই। তখন মৃদুলা বর্ষা এবং হিট ওয়ানের অ্যাসিস্ট্যান্ট এসে পড়ে। সবাই মিলে অবশেষে সিটিকে সেই লিডারকে শেষ করে দেয়। তদন্ত শুরু হওয়ার পর অর্জুন ও তার টিম জানতে পারে একটা ভয়ঙ্কর চক্র গোপনে কাজ করছে। এই চক্র মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে সেগুলোর মাধ্যমে এক ধরনের সিরাম তৈরি করে। এই সিরাম পরবর্তীতে ড্রাগে পরিণত হয় এবং তা বিদেশে কোটি কোটি টাকায় বিক্রি হয়। এটা ছিল একটি আন্তর্জাতিক অপরাধ চক্র, যার শিকড় অনেক গভীরে। এই তদন্ত করতে গিয়ে তারা এক ভয়ঙ্কর সত্য জানতে পারে, যে মেয়েটিকে নির্মমভাবে খুন করে টুকরো টুকরো করা হয়েছিল তিনি আসলে ছিলেন পুলিশের একজন গোপন অফিসার। তার নাম ছিল ধানিয়া। তিনি এই চক্রে তদন্ত করেছিল এবং দুর্ভাগ্যবশত চক্রের লোকজন তার পরিচয় জেনে ফেলেছিল, তাই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তবে অর্জুন ঠিক করে এই কেসে সমস্ত কৃতিত্ব দেওয়া হবে ধানিয়াকে, কারণ ধানিয়া নিজের প্রাণ দিয়ে এই চক্রের মুখোশ খুলতে সাহায্য করেছিল। পুলিশের রিপোর্টেও ধানিয়ার নাম দেওয়া হয়। এরপর সিনেমায় ফিরে আসে বর্তমান সময়ে। দেখা যায় অর্জুন একজন কয়েদিকে এই পুরো গল্পটা বলছিল। সে কয়েদি, যার নাম স্যামুয়েল, এক সময়কার বড় মাফিয়া, যিনি জেলখানা থেকে বিশাল অপরাধ চক্র চালাতেন। অর্জুন ইচ্ছা করেই সেই জেলে ঢুকেছিল যেন স্যামুয়েলের অবসান ঘটাতে পারেন। অবশেষে অর্জুন তার উদ্দেশ্য পূরণ করে। তিনি স্যামুয়েলকে গলা কেটে হত্যা করে, কিন্তু তিনি এত নিখুঁতভাবে কাজটা করে যে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় না। ফলে আদালত তাকে নির্দোষ ঘোষণা করে। গল্প এখানেই শেষ হয়। ন্যায়বিচার একরকম অর্জিত হয়,
কিন্তু একটি অন্ধকারের পথ ধরে।